হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। তো আজকে আমি যে বিষয়গুলো পড়েছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি পড়েছি হচ্ছে ভূগোলেরই ক্লাস 6 লেভেলের, অর্থাৎ ক্লাস ষষ্ঠ শ্রেণীর যে পাঠ্য বইটি রয়েছে সেই পাঠ্য বইয়েরই কিছুটা অংশ। আমি ক্লাস 6 এর প্রথম অধ্যায়টা পড়েছিলাম, তার থেকে কয়েকটি প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নগুলো ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে নীহারিকা বা নেবুলা কাকে বলে। উত্তরে বলেছে মহাবিশ্ব সৃষ্টির সময়, এই যে মহাবিশ্ব রয়েছে সেই মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ, যে ধূলিকণা ও যে গ্যাসের যে মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা। তাই কি নিহারিকাকে বলা হয় নেবুলা। তো নীহারিকাটা কি? এই যে মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা বা নেবুলা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাশ থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয়। কিসের থেকে তারা বা নক্ষত্রের জন্ম হয়? নীহারিকা থেকে তারা বা নক্ষত্রের জন্ম হয়। এরপরে যে প্রশ্নগুলো আমরা পড়বো, 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে লক্ষ লক্ষ ড্যাশ নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয়। লক্ষ লক্ষ কি নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয়? লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয়। এবার বলছে ড্যাশ হলো একটি ছায়াপথ, এখানে হচ্ছে আকাশগঙ্গা, আকাশগঙ্গা হচ্ছে একটি ছায়াপথ। আচ্ছা, 5 নম্বর প্রশ্নে বলেছে নক্ষত্র বা তারাদের নিজস্ব আলো উত্তাপ আছে। কথাটা ঠিক না ভুল? নক্ষত্র বা তারাদের নিজস্ব আলো উত্তাপ আছে, এই কথাটি কিন্তু একদম সত্য। 6 নম্বরের প্রশ্ন বলেছে যে ড্যাশ তারার উষ্ণতা সবচেয়ে কম। কোন তারার উষ্ণতা সবচেয়ে কম? তাহলে উত্তর হবে হচ্ছে ছোট লাল তারার উষ্ণতা সবচেয়ে কম। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 7 নম্বর প্রশ্নে বলেছে যে ড্যাশ তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি। কোন তারার উজ্জ্বলতা এবং উষ্ণতা সব থেকে বেশি? সেটা হবে হচ্ছে সাদা। সাদা রঙের যে তারা রয়েছে সেই সাদা রঙের তারার উষ্ণতা আর উজ্জ্বলতা দুটোই বেশি। 8 নম্বর প্রশ্নে বলেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? পৃথিবী যে রয়েছে, পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিমি। 15 কোটি কিমি সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিমি। 9 নম্বর বলছে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? এই যে সূর্য থেকে পৃথিবীতে যে আলো পৌঁছায়, আলো পৌঁছাতে কত সময় লাগে? আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। দেখো তারপরে 10 নম্বর প্রশ্ন কি বলেছে। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে বায়ু শূন্য অবস্থায় আলোর গতিবেগ কত? এই যে বায়ু শূন্য অবস্থায় আলোর গতিবেগ কত? উত্তর হবে হচ্ছে 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। 1 সেকেন্ডে হচ্ছে 3 লক্ষ কিমি। আচ্ছা, 11 নম্বর বলছে যে আলোকবর্ষ কাকে বলে? আলোকবর্ষ মানে হচ্ছে লাইট ইয়ার। আলোকবর্ষ কাকে বলে? বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। এই গতিবেগে 1 বছরে আলো যতটা দূরত্ব পার করে, 1 বছরে আলো যতটা দূরত্ব পার করে তা হলো 1 আলোকবর্ষ বা লাইট ইয়ার। 1 আলোকবর্ষ কোনটা? বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় কি করে? 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। ওকে, এই গতিবেগে 1 বছরে আলো যতটা দূরত্ব পার করে তাই হলো আলোকবর্ষ বা লাইট ইয়ার। এরপরে 12 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে ড্যাশ আলোকবর্ষ। পৃথিবী থেকে কত আলোকবর্ষ? পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ। প্রক্সিমা সেন্টাউরি যে রয়েছে তার দূরত্ব পৃথিবী থেকে কত আলোকবর্ষ? সরি, 4.2 আলোকবর্ষ। 13 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে নক্ষত্রমণ্ডল কাকে বলে? কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিক ভাবে যোগ করলে বিভিন্ন আকৃতির হয়। এই যে কাছাকাছি যে তারাগুলো থাকে এই তারাগুলোকে কাল্পনিক ভাবে যদি আমরা যোগ করি, সেই যোগ করলে বিভিন্ন আকৃতির হয়। এই রকম এক একটি তারার ঝাঁককে বলা হয় নক্ষত্রমণ্ডল। এইরকম এক একটা তারার ঝাঁক যে রয়েছে সেই ঝাঁককে বলা হয় নক্ষত্রমণ্ডল। যেমন আমরা জানি কি কি নক্ষত্র মন্ডলের মধ্যে, যেমন রয়েছে হচ্ছে সপ্তর্ষি মন্ডল, তারপর হচ্ছে ক্যাসিওপিয়া। ধরো আমরা একটা তারা, কতগুলো তারা এরকম করে অবস্থান করে রয়েছে। আমরা কি করলাম, এদিক দিয়ে নিয়ে গিয়ে এরকম করে কল্পনা করে এইভাবে নিয়ে গিয়ে এভাবে দেখলাম যে একটা এম, এই এম আকৃতির যে নক্ষত্র মন্ডল এটাকে বলা হয় ক্যাসিওপিয়া।
পিয়া। কি বলা হয়? এই ক্যাসিও পিয়া বলা হয়। এই যে আমরা কি দেখলাম, এখানে একটা তারা ছিল, এখানে একটা তারা ছিল, এখানে একটা, আমরা কল্পনা করলাম যে আচ্ছা এটাকে যদি আমরা যোগ করি এরকম করে তাহলে কি হলো, এম এর মতো হয়ে গেল। তো এম আকৃতির যে ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলটা কি বলেছে, যখন কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিক ভাবে যোগ করলে, কল্পনার মাধ্যমে আমরা যোগ করলে বিভিন্ন আকৃতির হয়, এইরকম এক একটি তারার ঝাঁককে বলা হয় নক্ষত্রমণ্ডল। বোঝা গেল? আচ্ছা দেখো পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে 14 নাম্বার, সপ্তর্ষি মণ্ডল কয়টি তারা নিয়ে গঠিত? আমরা কিছুক্ষণ আগে বললাম যে নক্ষত্রমণ্ডল কাকে বলে। তো এবার বলছে সপ্তর্ষি মণ্ডল, সেই নক্ষত্রমণ্ডলের একটা নক্ষত্রমণ্ডল হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল কয়টি তারা নিয়ে গঠিত? 7টি তারা নিয়ে গঠিত। আচ্ছা সপ্তমানের 7, এটা কিন্তু মনে রাখার একটা খুব ভালো উপায়। সপ্তমানের 7 কয়টি তারা নিয়ে গঠিত? 7টি তারা নিয়ে গঠিত। 15 নাম্বার বলছে সপ্তর্ষি মণ্ডল কোন আকাশে দেখা যায়? উত্তর আকাশে। আকাশে মানে হচ্ছে উত্তর দিকটাতে হচ্ছে সপ্তর্ষি মণ্ডল দেখা যায়। 16 নাম্বার বলছে ক্যাসিওপিয়া ইংরেজি কোন অক্ষরের মতো দেখতে? ক্যাসিওপিয়া ইংরেজি এম অক্ষর, মানে বড় হাতের যে এম রয়েছে সেই এম অক্ষরের মতো দেখতে। ক্যাসিওপিয়া কোন অক্ষরের মতো দেখতে? এম অক্ষরের মতো দেখতে। আচ্ছা 17 নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে, বকমণ্ডল কোন চিহ্নের মতো দেখতে হয়? বকমণ্ডল দেখতে হয় ক্রুশ চিহ্নের মতো। কোন চিহ্নের মতো দেখতে হয়? ক্রুশ চিহ্নের মতো। 18 নম্বর প্রশ্নে বলেছে কালপুরুষকে কিসের সঙ্গে তুলনা করা হয়? কালপুরুষকে পুরা কাহিনীর এক সাহসী শিকারী রূপে তুলনা করা হয়। 19 নম্বর বলেছে প্ল্যানেটোরিয়াম এ কি দেখতে পাওয়া যায়? প্ল্যানেটোরিয়ামে দেখতে পাওয়া যায় কৃত্রিম ভাবে তৈরি মহাকাশ গ্রহ তারা, কৃত্রিম ভাবে তৈরি হয় এই প্ল্যানেটোরিয়ামের মাধ্যমে। আজকের ভিডিও শেষ প্রশ্ন হচ্ছে 20 নাম্বার, ধ্রুবতারা কোন আকাশে দেখা যায়? ধ্রুবতারা দেখা যায় হচ্ছে উত্তর আকাশে। তো এই ছিল আজকের আমার 20টা প্রশ্ন যা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে, উপকারী লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনন্দ থাকবেন, আনন্দ রাখবেন।